গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব সত্যজিৎ রায়ের গোরস্থানের সাবধান পর্ব ৩। যদি ম্যাকমিলন বা অক্সফোর্ড ইউনিভার্সিটির হয় তাহলে ওদের কলকাতার অফিসে খোঁজ করে দেখতে পারি। ফেলুদা কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে, আমি খোঁজ করে আপনাদের জানাবো। আমরা পার্ক স্ট্রিটে বেরিয়ে এলাম। গাড়িটা এগিয়ে ব্লু ফক্সের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা হেঁটে এগোতে লাগলাম। একটু দাঁড়া। ফেলুদা পকেট থেকে তার খাতাটা বার করেছে। ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে পড়া যায় না। কয়েক সেকেন্ড খাতায় চোখ বুলেই ফেলুদা আবার হাঁটতে শুরু করলো। কিছু পেলে? আমি জিজ্ঞেস করলাম। জবাব এলো, আগে ব্লু ফক্সে গিয়ে বসি। রেস্টুরেন্টে বসে জানা গেল ব্লু ফক্স নামটা ভালো লাগে বলেই লালমোহন বাবু আমাদের এখানে এনেছেন। নিজে এর আগে কখনো আসেননি, এমনকি পার্ক স্ট্রিটের কোন রেস্টুরেন্টে আসেননি। থাকি সেই গড়পাড়ে, পাবলিশার কলেজ স্ট্রিট পাড়ায়। এ তল্লাটে খেতে আসার মৌকাই বা কোথাও আর দরকার বা কি। 4 স্যান্ডউইচ অর্ডার দেবার পর ফেলুদা খাতাটা আবার বার করে টেবিলের উপর রাখল। তারপর সে পাতাটা খুলে বলল, প্রথম লাইনটা এখনো রহস্যাবৃত, দ্বিতীয়টা কবজা করে ফেলেছি। এগুলো সব বিদেশি প্রকাশকের নাম। কোনগুলো? জিজ্ঞেস করলাম আমি। MMOUGASJ আর WN হলো যথাক্রমে ম্যাকমিলন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, জর্জ অ্যালেন অ্যান্ড অ্যানউইন, সিজিক অ্যান্ড জ্যাকসন, ওয়াইডেলফেল্ড অ্যান্ড নিকলসন। বাপ রে বাপ, বললেন জটায়ু। আপনার জিব্বার জয় হোক। এতগুলো ইংরেজি নাম হোঁচট না খেয়ে এক ধারসে আউড়ে গেলেন কি করে মশাই? বোঝাই যাচ্ছে ভদ্রলোক এসব পাবলিশারদের চিঠি লিখতেন বা লিখেছে ভিক্টোরিয়ার চিঠির সংকলন সম্বন্ধে খোঁজ করে। অথচ মজা এই যে এত না করে ব্রিটিশ কাউন্সিল বা ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ভিক্টোরিয়ার চিঠি পড়ে আসা ঢের সহজ ছিল। এ যেন মাথার পিছন দিক দিয়ে নাকে হাত ঘুরিয়ে দেখা, মন্তব্য করলেন জটায়ু। ফেলুদা খাতাটা পকেটে পুরে স্যান্ডউইচের জায়গা করে দিয়ে একটা চারমিনার ধরালো। লালমোহনবাবু টেবিলের ওপর তাক ঠুকে একটা বিলিতি ধাঁচের সুরের এক লাইন গুনগুন করে বললেন, চলুন কোথাও আমরা বেরিয়ে পড়ি শহরের বাইরে। বাইরে গেলেই দেখেছি আপনার কেসও জোটে, আমার গল্পও জোটে। কোথায় যাওয়া যায় বলুন তো? বেশ রুক্ষ জায়গা হওয়া চাই। সমতল শস্য শ্যামলা আয়েসি ভেদ মিনমিনে পরিবেশ হলে চলবে না। বেশ একটা স্যান্ডউইচের প্লেট এসে পড়ায় আর কথা এগুলো না। আমাদের ৩ জনেরই খিদে পেয়েছিল বেশ জবর। একসঙ্গে দুজোড়া স্যান্ডউইচে একটা বিশাল কামড় দিয়ে ৩ বার চোয়াল খেলিয়েই লালমোহনবাবু কেন জানি থমকে গেলেন। তারপর গোল গোল চোখ করে দুবার সরে জয় বললেন, যার ফলে মুখ থেকে কয়েকটা রুটির টুকরো ছিটকে বেরিয়ে টেবিলের উপর পড়ল। ব্যাপারটা হলো এই, আমি আর ফেলুদা রাস্তার দিকে মুখ করে বসেছিলাম। লালমোহন বাবুর মুখ ছিল রেস্টুরেন্টের পেছনের দিকটায়। ঘরের শেষ মাথায় একটা নিচু প্ল্যাটফর্ম, দেখেই বোঝা যায় সেখানে রাত্রে বাজনা বাজে। সেখানে একটা সাইনবোর্ড দেখে জটায়ুর এই দশা। তাতে রয়েছে এই বাজনার দলের নাম, আর নামের ঠিক তলায় লেখা গিটার ক্রিস গডউইন। ফেলুদা হাত থেকে স্যান্ডউইচ নামিয়ে একটা বেয়ারাকে তুড়ি দিয়ে কাছে ডাকল। এখানে ডিনারের সময় বাজনা বাজে? হ্যাঁ বাবু, বাজতা হ্যায়। তোমাদের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে পারি? ক্রিস গডউইনের ঠিকানা জোগাড় করাই ফেলুদার উদ্দেশ্য, আর তার জন্য একটা জুৎসই অজুহাতও রেডি করে রেখেছিল। ম্যানেজার আসতে বলল, বালিগঞ্জ পার্কের মিস্টার মানসুখানির বাড়িতে বিয়ের জন্য একটা ভালো বাজিয়ে গ্রুপ চাই। আপনাদের এখানকার দলটার খুব নাম শুনেছি। তারা কি বিয়েতে ভাড়া খাটবে? ওয়াই নট, এটাই তো তাদের পেশা।
ওই যে গডউইন নামটা দেখছি, ওই বোধহয় লিডার। ওর ঠিকানাটা যদি। ম্যানেজার একটা স্লিপে ঠিকানাটা লিখে ফেলুদাকে এনে দিলেন। দেখলাম লেখা আছে 14/1 রিপন লেভ। অন্যদিন হলে গল্প টল্প করে চা স্যান্ডউইচ খেতে যতটা সময় লাগতো, আজ অবশ্য তার চেয়ে অনেক কম সময় লাগলো। ফেলুদার খিদে মিটে গেছে, সে একটার বেশি খেল না। লালমোহনবাবু অসম্ভব স্পিডে আর এনার্জির সঙ্গে ফেলুদার দুটো আর নিজের তিনটে খেয়ে ফেলে বললেন, পয়সা যখন পুরো দিব তখন খাবার ফেলা যায় কেন মশাই? 14/1 রিপন লেনের বাইরেটা দেখে মনটা দমে যাওয়াটা স্বাভাবিক, কারণ সাদাত আলীর নবাবির কথা এখনো ভুলতে পারিনি। কিন্তু ফেলুদা বলল, এটা আশ্চর্য হবার নাকি কিছু নেই। 4-5 পুরুষের ব্যবধানে একটা পরিবার যে কোথা থেকে কোথায় নামতে পারে তার কোনো লিমিট নেই। অবশ্য বাড়িগুলোও যে খুব ছোট তা নয়, সবাই 3 তালা 4 তালা, কিন্তু কোনোটারই বাইরেরটা দেখে ভিতরে ঢুকতে ইচ্ছে করে না। লালমোহনবাবু বললেন যে, বোঝাই যাচ্ছে প্রত্যেকটাই হানা বাড়ি। যাই হোক, ঢোকার আগে পাশেই একটা পানবিড়িওয়ালাকে ফেলুদা জিজ্ঞেস করে নিল, ये कोठी में गॉडविन साहब बोल के कोई रहता है? गुडविन साहब जो बाजा बाजाता है, से छड़ा और कोई है न क्या? बूढ़ा साहेब भी है, মার্কিস সাহাব, মার্কিস গুডিন। কোন তলায় থাকেন সাহেব? দোতলা মে, 3 তালা মে আরকিস সাহাব। আরকিস মার্কিস 2 ভাই নাকি বাবা? প্রশ্ন করলেন লালমোহন বাবু। নেহি বাবু, আরকিস সাহাব, আরকিস সাহাব, মার্কিস সাহাব, গুডিন সাহাব 2 তালা মে, মার্কিস সাহাব 3 তালা মে। ফেলুদা আরকিস মার্কিসের ঝামেলা ছেড়ে ইতিমধ্যে 14/1-এ ঢুকে পড়েছে। আমরাও তার পিছনে পিছনে ঢুকলাম। যা ভেবেছিলাম তাই। ভেতরে বাইরে কোনো তফাৎ নেই। জুন মাসের দিন বড় বলে এই 6:30টার সময়ও বাইরে আলো রয়েছে। কিন্তু ভেতরে সিঁড়িটার কাছটাই একেবারে মিশমিশে অন্ধকার। ফেলুদার একটা অদ্ভুত ক্ষমতা আছে, হয়তো ওর চোখটাই ওইভাবে তৈরি। অন্ধকারে সাধারণ লোকের চেয়ে ও অনেক বেশি দেখতে পায়। আর তত্তরিয়ে সিঁড়ি ওঠা দেখে লালমোহনবাবু রেলিংটাকে খামচে ধরে কোনো রকমে উঠতে উঠতে বললেন, কাঠগালাপ হয় জানতুম মশাই, ক্যাট গোয়েন্দায় প্রথম দেখলাম। দোতলা থমথমে একটা ক্ষীণ বাজনার শব্দ শোনা যাচ্ছে, বোধহয় কোনো রেডিও থেকে আসছে। সিঁড়ির মুখে একটা দরজা, তার পেছনে বারান্দা। তাতে আলো না জ্বললেও বাইরেটা খোলা বলে খানিকটা দিনের আলো এসে পড়ে, বারান্দার ভাঙ্গা কাচের টুকরো বসানো মেঝেটাকে বুঝিয়ে দিচ্ছে। আমাদের বাইরের দরজা দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে তাতে কেউ নেই, কারণ বাতিটা জ্বলছে না। ভেতরে বারান্দার বাদিকে একটা ঘর আছে বুঝতে পারছি, কারণ সেই ঘর থেকেই এক চিলটে আলো এসে বারান্দার এক কোণে পড়েছে। একটা কালো বেড়াল সেই আলোয় কুণ্ডলি পাকিয়ে বসে একদৃষ্টে আমাদের দেখছে। 3 তলা থেকে পুরুষের গলার আওয়াজ পাচ্ছি মাঝে মাঝে। একবার যেন ঘংঘঙে কাশির শব্দও পেলাম। বাড়ি চলুন, বললেন জটায়ু। এ হলো রিপন লাইনের গোরস্থান। ফেলুদা বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। কই হায়। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর উত্তর এল, কন হ্যায়? ফেলুদা ইতস্তত করছে এমন সবাই আবার কথা এলো, এবার বেশ কড়া স্বরে। আন্দার আইয়ে, আই কান্ট কাম আউট। ভেতরে যাবেন না বাড়ি যাবে? ফেলুদা লালমোহন বাবুর প্রশ্ন অগ্রাহ্য করে চৌকাঠ পেরিয়ে এগিয়ে গেল। ও ঘুরিয়ে আমরা ল্যাজ এঁকে বেঁকে এগুলাম দুজনে পেছন পেছন। কাম ইন, হুকুম এলো বাইরের ঘর থেকে। 3 জনে ঢুকলাম ভেতরে। একটা মাঝারি সাইজের বৈঠকখানা। দরজার উল্টা দিকে একটা সোফা, তার কাপড়ের ঢাকনি 3 জায়গায় ফুটো দিয়ে নারকেলের ছোবড়া বেরিয়ে আসছে। সোফার সামনে একটা শ্বেত পাথরের টেবিল। এখন শ্বেত বললে ভুল হবে, কিন্তু এককালে ছিল। বা একটা কালো প্রাচীন বুককেস, তাতে গোটা 15 প্রাচীন বই।
বুককেসের মাথায় একটা পিতলের ফুলদানিতে ধুলো জমা প্লাস্টিকের ফুল। সে ফুলের মেঝে, ফুলের রং বোঝে কার সাধ্যি। দেয়ালে একটা বাঁধানো ছবি, সেটা ঘোড়াও হতে পারে, রেলগাড়িও হতে পারে। এত ধুলো জমেছে তার কাছে যে ফিলিপস রেডিওটা সোফার পাশের টেবিলের উপর রাখা হয়েছে, সেটার মডেল নির্ঘাত ফেলুদার জন্মেরও আগের। আশ্চর্য, এই সেটা যে এখনো চলে, কারণ সেটা থেকে গানের শব্দ আসছিল। এমন একটা শিরা বার করা ফাঁকাশে হাত নব ঘুরিয়ে গানটা বন্ধ করে দিল। যার হাত, তিনি সোফার এক কোণে একটা কুশন কলি নিয়ে বাপাটা একটা মোড়ার উপর তুলে দিয়ে বসে মিটমিট করে আমাদের দিকে চাইছে। এর শরীরে যে সাহেবের রক্ত আছে সেটা চামড়ার রং থেকে বোঝা যায়, আর চুলের যেটুকু পাকা নয় তার রং কটা। চোখটা যেরকম সেটা বুঝতে পারছি, চোখটা যে কিরকম সেটা বুঝতে পারছি না, কারণ ছাদ থেকে ঝোলানো যে বাতিটা জ্বলছে সেটার পাওয়ার 25-এর বেশি নয়। আমি গার্ডে ভুগছি, তাই চলাফেরা করতে পারি না, ইংরেজিতে বললেন সাহেব। I have to take the help of my servant. সে জুয়োরটা আবার ফাঁক পেলেই সাটকায়। ফেলুদা এবার পরিচয়ের ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক আমরা আসাতে বিরক্ত হলেও সেটা এখনো প্রকাশ করেননি। ফেলুদা কাজের কথায় চলে গেল। আমি শুধু একটা খবর জানতে এসেছি। আপনি কি টমাস গডউইনের বংশধর, যিনি 19বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষে এসেছিলেন? সাহেব মাথাটা আরেকটু তুললেন। এবার বুঝলাম তার চোখের রং ঘোলাটে নীল। কিছুক্ষণ একদৃষ্টে ফেলুদার দিকে চেয়ে থেকে বললেন, নাও হাউ দ্য হেল ডিড ইউ নো অ্যাবাউট মাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার? তাহলে আমার অনুমান ঠিক। শুধু তাই নয়, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা খোদ টমাস গডউইনের সম্পত্তি। অন্তত আমার ঠাকুরমা তাই বলতেন 150 বছরের। ও হেল, কি হলো? দ্যাট ইজ স্কাউন্ডেল অ্যারাকিস থকজচ্চর কাল রাত্রে ওটা চেয়ে নিয়ে গেছে। বলেছে আজ ফেরত দিবে। আজই ওদের মিটিং বসবে। আজ বৃহস্পতিবার তো, একটু পরেই শুনতে পাবে মাথার উপরে সব উদ্ভট আওয়াজ। মাথাটা গুলিয়ে যাচ্ছে বলেই বোধ হয় ঘরটা আরো অন্ধকার লাগছে, কিংবা হয়তো সত্যি করেই রাত হয়ে আসছে। না মেঘ ডাকল, আকাশে মেঘ করেছে, তাই অন্ধকার। ফেলুদা মিস্টার গডউইনের সামনে একটা হাতল ভাঙ্গা চেয়ারে বসেছে। তার ডান পাশে আরাম কেদারায় জটায়ু। আরাম খুব হচ্ছে না, কারণ উসখুসে ভাব দেখে মনে হচ্ছে ছাড় পোকার কামড় খাচ্ছেন। আমি বসেছি বাঁ পাশে একটা চেয়ারে। ফেলুদা চেয়ে আছে একদৃষ্টে সাহেবের দিকে। ভাবটা, তুমি যা বলতে চাও বলো, আমি শুনতে এসেছি। ইটস অন আইভরি ক্যাসকেট, বললেন মিস্টার গডউইন। ভেতরের জিনিসও আছে, দুটো পুরনো পাইপ, একটা রূপর নস্যির কৌটা, একটা চশমা, আর সিল্কে মোড়া একটা প্যাকেট। ভেতরে বই টই আছে বলে মনে হয়, কোনোদিন খোলেনি। আরও সব ছিল বাড়িতে পুরান জিনিস, আমার বাউন্ডলে ছেলেটা সব বেচে দিয়েছে। পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে গাঁজা ধরল, আর তারপরেই ঘর থেকে এটা ওটা সরিয়ে ফেলতে শুরু করলো। বাক্সটা যে কেন নেয় নাই জানিনি, হয়তো নিত কপাল ফিরে গেল, তাই আর নেবার দরকার পড়েনি। বাজনার দল করেছে একটা, তার রোজগারেই চলছে এখন। যদি চলা বলো এটাকে, ছেলেকেই আর দোষ দেই কি করে? আমারই কি কম দোষ? শুনেছি টম গডউইন জুলো খেলে সর্বস্ব খুইয়েছিলেন। আমারও তাই। ভদ্রলোক একটু থামলেন, হাঁপাচ্ছেন বোধহয় একটানা এত কথা বলে। বাতের যন্ত্রণাতেই বোধহয় একবার মুখটা বেঁকে গেল, তারপর আবার কথা। একবার বিলেত গিয়েছিলাম ইয়ং বয়সে, ছোট কাকা ছিল লন্ডনে, মিডল্যান্ড ব্যাংকে ক্যাশিয়ারি করত। 3 মাসের বেশি থাকতে পারিনি, শীত সহ্য হয়নি।
খানা সহ্য হয়নি, ডাল ভাতের অভ্যেস। ফিরে এলাম ক্যালকাটা। বিয়ে করলাম, বউ মরেছে 10 বছর আগে। এখন আছে ক্রিস্টোফার। মুখ দেখি দিনে একটিবার হয়তো, কি তাও না। পাশের ঘরে গিটারে ট্যাং ট্যাং করে, হাত ভালো। মাথার উপরে সত্যি একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়েছে। খট 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 হচ্ছে, আবার থামছে। ঘরের ছায়াগুলো দুলছে, কারণ খটখটের সঙ্গে সঙ্গে সিলিংয়ের বাতিটা দুলতে আরম্ভ করছে। এখন আর শুধু লালমোহন বাবু না, আমারও ভয় করছে। এরকম বাড়িতে, এরকম ঘরে কখনো আসিনি। এরকম মানুষের মুখে এরকম কথা কখনো শুনিনি। কি ব্যাপার, হচ্ছে কি উপরের ঘরে? ওয়ার্ডেন সাহেব উপরে না তাকিয়ে বললেন, টেবিলটা লাফাচ্ছে। 4 বেটা ভণ্ড টেবিলটাকে ঘিরে বসেছে। বলে মরা লোকেরা আত্মা নামায় ওরা। আর যে আত্মা আসে অমনি টেবিলটা ছটফট শুরু করে। ওরা কারা? ফেলুদা প্রশ্ন করল। তারা কিসের দল, প্রেত চর্চা সমিতি। দুটো ইহুদি, একটা পার্সি আর একটা আয়ারাকিস। আমাকে দলে টানতে চেয়েছিল, আমি চাইনি। একদিন আরাকিসের কাছে টমাস গোয়াডউইনের কথা বলেছিলাম। বলল তোমার সঙ্গে তার কথা বলিয়ে দিব। আমি বললাম নো, সার্টেনলি নট। আজ বাদে কালে এমনিতেই তার সঙ্গে দেখা হবে। তারপর কাল এসে বলল। ভদ্রলোক থামলেন। খট 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 আবার টেবিল লাফাচ্ছে। কিন্তু বাক্সটা কেন নিল আপনার কাছ থেকে? প্রশ্ন করলেন ফেলুদা। সেটাই তো বলছি। বলল আমরা তোমাকে ছাড়াই গডউইনের আত্মা নামাবো। তার নিজের কিছু থাকলে দাও, সেটা টেবিলের উপর রাখলে আত্মা সহজে নামবে। আওয়াজ শুনে মনে হচ্ছে তিনি নেমেছেন। খট 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 আবার টেবিল লাফালো। ব্যাপারটা কি অন্ধকারে হয়? ফেলুদা জিজ্ঞেস করল। সব বুজরুকই তো অন্ধকারে হয়। গডউইনের গলা স্বরে বিদ্রুপ। একবার উপরে যাওয়া যায়? লালমোহনবাবু প্রশ্নটা শুনেই চেয়ারের হাতল খামছে তার আপত্তি জানিয়ে দিয়েছিলেন। গর্ডন সাহেবের উত্তরে তিনি অনেকটা আশ্বস্ত হলেন। ও ঘরে তোমায় ঢুকতে দিবে না, বললেন মিস্টার গর্ডন। ফর মেম্বার্স অনলি। ওর চাকর পাহারা দেয়। তবে কেউ যদি কারো আত্মা নামাতে চায় ওদের সাহায্যে, তা সে আলাদা কথা। আগাম 20 টাকা, আত্মা নামলে 100। আইসি। ফেলুদা উঠে পড়ল। আচ্ছা মিস্টার গডউইন, অনেক ধন্যবাদ। আপনাকে বিরক্ত করে গেলাম, কিছু মনে করবেন না। গুড নাইট। গডউইন সাহেবের শীর্ণ হাত আবার রেডিওর দিকে চলে গেল। ল্যান্ডিংয়ে এসে ফেলুদা যেটা করলো সেটা আমাকে হকচকিয়ে দিল। লালমোহন বাবুর যে কি দশা হলো সেটা অন্ধকারে বুঝতে পারলাম না। ফেলুদা নিচে না গিয়ে শটান 3 তলায় রওনা দিল। লকডাউন গুলিয়ে ফেললেন নাকি? ব্যস্তভাবে প্রশ্ন করলেন জটায়ু। উত্তর এলো, চলে আসুন, ঘাবড়াবেন না। উপরে উঠেই সামনে লুঙ্গি পরা দারোয়ান। আপ কিসকো মাংতা হ্যায়? আমি শুধু তোমার মেয়ের প্রয়োজন মেটাতে এসেছি ভাই। ফেলুদা আরকিস সাহেবের দারোয়ানের দিকে একটা 5 টাকার নোট এগিয়ে দিয়েছে। লোকটা থতমত। ফেলুদা তার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার মনিব যে ঘরে বসেছেন সেটা এখন চারদিক থেকে বন্ধ কিনা আগে বলো। ওষুধ ধরেছে বোধহয়। চাকর বলল, বারান্দার দিক থেকে বন্ধ, কিন্তু শোবার দিক দিয়ে দরজা আছে ঢোকার, সেটা খোলা। তোমার আর কোনো চিন্তা নেই, কিচ্ছু করতে হবে না। শুধু একটিবার ঘরটা দেখিয়ে দাও, নইলে বিপদ হবে। আমরা পুলিশের লোক, ইনি দারোগা। লালমোহন বাবুর পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়িয়ে হাইটটা ঝট করে 2 ইঞ্চি বাড়িয়ে নিলেন। এ ল্যান্ডিংয়ে বাতি আছে। ফেলুদা নোটটা আরেকটা এগিয়ে দারোয়ানের হাতের তেলোতে ঠেকিয়ে দিল। তেলোটা আপনা থেকেই নোটের উপর মুঠো হয়ে গেল। আইয়ে লেকিন। লেকিন টেকিন ছাড়ো ভাই। তোমার মনিবের বন্ধুদের একজনের উপর পুলিশের সন্দেহ, তাই যাওয়া দরকার।
তোমার সাহেবের বা তোমার কিচ্ছু হবে না। আইয়ে। শোবার ঘর অন্ধকার। আর একটা খোলা দরজার ওদিকে যে ঘর, সেও অন্ধকার। আমরা তিনজনে সে দরজার দিকে এগিয়ে গেলাম। প্ল্যানচেটের ঘর থেকে এখন কোনো শব্দ নেই। তবে একটু আগে পরপর ৩ বার টেবিলের পায়ের শব্দ পেয়েছি। বুঝতে পারছি ভূত নামানোর ক্লাবের সদস্যরা দম বন্ধ করে টমাস গডউইনের আত্মার জন্য অপেক্ষা করছেন। লালমোহনবাবু এত জোরে আর এত দ্রুত নিঃশ্বাস ফেলছেন যে ভয় হচ্ছে তাতেই পাশের ঘরের সবাই আমাদের অস্তিত্ব টের পেয়ে যাবে। ফেলুদা ইতিমধ্যে বোধহয় দরজার আরো কাছে এগিয়ে গেছে। কোত্থেকে যেন কেরোসিন তেলের গন্ধ আসছে। এবার শুনলাম একটা বেড়াল ম্যাও করল। বোধহয় দোতলা সেই কালো হুলোটা। টমাস গডউইন, টমাস গডউইন। গঙ্গনের মতো স্বরে নামটা দুবার উচ্চারিত হলো। বুঝলাম এভাবে এরা আত্মাকে ডাকে। আর ইউ উইথ আস, আর ইউ উইথ আস। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। প্রায় ৮ মিনিট হয়ে গেল। তারপর আবার সেই কাতর প্রশ্ন, থমাস গডউইন, থমাস গডউইন, আর ইউ উইথ আস? ইয়েস, ইয়েস। আমার ডান পাশেও পায়ের ঠকঠক করে কাঁপছে। টেবিলের নয়, মানুষের। লালমোহন বাবুর হাঁটু। ইয়েস, আই হ্যাভ কার, আই হ্যাভ, আই অ্যাম হেয়ার। হেয়ার বললেও মনে হয় বহু দূর থেকে আসছে গলাটা। প্ল্যানচেটের দল আবার প্রশ্ন করল, তুমি কি সুখে আছো, শান্তিতে আছো? উত্তর এলো, "নো।" কি দুঃখ তোমার? প্রায় ৮ মিনিট সব চুপ। তারপর আবার প্রশ্ন করল আরাকিসের দল, কি দুঃখ তোমার? আই 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 ওয়ান্ট মাই, আই ওয়ান্ট মাই ক্যাসকেট। এরপরে একসঙ্গে কতগুলো অদ্ভুত ব্যাপার হলো। পাশের ঘর থেকে এক ভয়াবহ চিৎকার, আতঙ্কের শেষ অবস্থায় যেটা হয়। আর পর মুহূর্তে আমার হাতে একটা হাঁচকা টান আর কানের কাছে ফিসফিস। চলে আয় তোপসে। অ্যারাকিসের চাকর আমাদের তিনজনকে ছুটে বেরোতে দেখে যেন আরো হতভম্ব হয়ে কিছুই করল না। ১ মিনিটের মধ্যে তিনজনে রিপন লেন পেরিয়ে ওয়াইড স্ট্রিটে রাখা আমাদের গাড়িটার দিকে এগোতে লাগলাম। এ এক খেল দেখালেন মশাই, বললেন লালমোহনবাবু। এ জিনিস ফিল্মে দেখালে সুপার হিট। লালমোহনবাবুর তারিফের কারণ আর কিছুই না, ফেলুদার হাতে এসে গেছে সাদত আলীর দেওয়া টমাস গডউইনের আইভরি ক্যাসকেট। পরদিন সকাল, ফেলুদা নিজেই আমাকে তার ঘরে ডেকে পাঠিয়েছে। কাল রাত্রে লালমোহনবাবু আমাদের নামিয়ে দিয়ে যাবার পর ৮ ঘন্টার মতো স্নান খাওয়া দাওয়া সেরে ফেলুদা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। সত্যি বলতে কি, রাত্রে আমার ভালো করে ঘুমই হয়নি। বেশ বুঝতে পারছি যে আমরা একরকম আশ্চর্য রকম পেঁচালো রহস্যের জালে জড়িয়ে পড়েছি। এ গোলক ধাঁধার কাছে লখনৌ এর ভুলভুলাইয়া হার মেনে যায়। কোন দিক থেকে কোন রাস্তায় যেতে হবে জানি না। সব ভরসা ফেলুদার উপর। অথচ ফেলুদা নিজেই কি ভুলভুলিয়া থেকে বেরোনের পথ জানে? ফেলুদা তার ঘরে খাটের উপর বসে, তার সামনে টমাস গডউইনের বাক্স, তার ভেতরের জিনিস খাটের উপর ছড়ানো। দুটো তামাক খাবার সাদা পাইপ, তেমন পাইপ আমি কখনো চোখেই দেখিনি। একটা রূপোর নস্যির কৌটা, একটা সোনার চশমা, আর ৪টে লাল চামড়ায় পাথানো খাতা। তার প্রত্যেকটার মলাটে সোনার জল দিয়ে লেখা ডায়েরি। খাতাটা যে সিল্কের কাপড়ে বাঁধা ছিল সেটা বিছানার উপরেই পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে নীল ফিতেটা। ফেলুদা একটা খাতা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খুব সাবধানে প্রথম পাতাটা উল্টে দেখ। এ কি? এ যে শার্লট গডউইনের খাতা। ১৯৫৮ থেকে ১৮৫৮ থেকে ১৮৬২ পর্যন্ত। যেমন মুক্তোর মতো হাতের লেখা, তেমনি স্বাচ্ছন্দ্য ভাষা। কাল সারা রাত ধরে পড়ে শেষ করেছি। কি অমূল্য জিনিস যে রিপন লেনের অন্ধকার কূপের মধ্যে এতকাল পড়েছিল তা ভাবা যায় না। আমি অবাক হয়ে প্রথম পাতাটার দিকে চেয়ে আছি, আর উল্টাতে সাহস পাচ্ছি না, কারণ বুঝতে পারছি পাতাগুলো ঝরঝরে হয়ে আছে। ফেলুদা বলল, আরাকিস এ খাতা খুলেছিল। কি করে জানলে? খাতার পাতা অসাবধানে উল্টালেই পাতার উপরের দিকের ডান
দিকের কোণে আঙুলের ভাঁজ আঙুলের চাপে ভেঙে যায়। এ দেখ। ফেলুদা একটা পাতা অসাবধানে উড়ে দেখিয়ে দিল। আর শুধু তাই না, বলে চলল ফেলুদা, এ ফিদেটা দেখ, কয়েক জায়গায় ক্ষয়ে গেছে, 100 বছরের ওপর গেরো বাঁধা অবস্থায় থাকার জন্য। কিন্তু ওই ক্ষয়ে যাওয়া জায়গা ছাড়াও দেখ, এই দুটো জায়গার ফিতে কেমন পাকিয়ে গেছে। এটা হচ্ছে টাটকা নতুন গেরোর জন্য। যে খুলেছে সে তত হিসাব করে ঠিক একই জায়গায় গেরো বাঁধেনি। সেটা করলে ধরা মুশকিল হতো। তোমার আঙুলে কালো দাগ কেন? এটা আমি ঘরে ঢুকেই লক্ষ্য করেছি। এটা আরেকটা ক্লু, বলল ফেলুদা। এটা বোঝানোর সময় পরে আসবে। দাগটা লেগেছে ওই নস্যির কৌষ্টাটা থেকে। কি করে জানলে? ওই ডায়েরি পড়ে? আগ্রহে আমার প্রায় দম বন্ধ হয়ে আসছিল। টম গডউইনের শেষ বয়সের কথা, বলল ফেলুদা। একটা পয়সা হাতে নেই, খিটখিটে মেজাজ। এক ছেলে মরে গেছে, অন্য ছেলে ডেভিডের ওপর কোনো বিশ্বাস নেই, কোনো টান নেই। কাউকে ট্রাস্ট করে না, এমনকি নিজের মেয়ের শার্লটাকেও না। কিন্তু শার্লট তবু তার পরিচর্যা করে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার মঙ্গল প্রার্থনা করে। জয় সর্বস্ব গেছে টমাস গডউইলের। শার্লট নিজে সেলাইয়ের কাজ করে আর কার্পেট বুনে কলকাতার মেম সাহেবদের কাছে বিক্রি করে সংসার চালাচ্ছে। গডউইন লখনৌর নবাবীর কাছে দামি জিনিসটা পেয়েছিল, সব বিক্রি করে দিয়েছে, কেবল 3টে জিনিস ছাড়া। এই কাস্কেট, এই নস্যির কৌটো যেটা সে আগেই শার্লটকে দিয়েছিল, আর তৃতীয় হলো সাদতের কাছ থেকে পাওয়া তার প্রথম বকশিস। সেটাও শার্লটকে দিয়ে গিয়েছিল? না, সেটা কাউকে দেয়নি। মারা যাবার আগে সে মেয়েকে বলে গিয়েছিল সেটা যেন তার কফিনের মধ্যে পুরে তার মৃতদেহের সঙ্গে কবর দেওয়া হয়। শার্লট তার বাপের ইচ্ছা পূরণ করে মনে মনে শান্তি পেয়েছিল। সেটা কি জিনিস? শার্লটের ভাষায় ফাদার্স প্রেশার পেরিগেল রিপিটার। সেটা আবার কি? এখানেও ফিলিমিত্তেরও ফেল করে গেছে রে তোপসে। ডিকশনারিতে বলছে রিপিটেডটা বন্দুক বা পিস্তল হতে পারে, আবার ঘড়িও হতে পারে। পেরিগেল হয়তো কোম্পানির নাম। শুধু যেটাও শিওর না। তুই ঘুম থেকে ওঠার আগে ওর বাড়িতে ঢু মেরে এসেছি। দেখি বিকাশবাবু যদি আলোকপাত করতে পারেন। পার্ক স্ট্রিটে একটা নিলামের দোকান আছে, নাম পার্ক অকশন হাউস। সেখানে বিকাশ চক্রবর্তী বলে এক ভদ্রলোক কাজ করেন, যার সঙ্গে ফেলুদার খুব আলাপ। একটা কেসের ব্যাপারে ফেলুদাকে ওখানে যেতে হয়েছিল বার কয়েক, তখনই চেনা হয়। এই সেদিনও দোকানটার পাশ দিয়ে যাবার সময় দেখেছি অনেক পুরানো ঘড়ি সাজানো রয়েছে। আমার মন বলছে ওটা বন্দুক টন্দুক নয়, ঘড়ি। লালমোহন বাবু আসার আগে অবধি ফেলুদা শার্লট গডউইনের ডায়েরি থেকে অনেক ঘটনা বলল। শার্লটের এক ভাইজে বা বঞ্ঝির কথা নাকি আছে ডায়েরিতে। শার্লটটাকে উল্লেখ করেছে মাই ডিয়ার ক্লেভার নিস বলে। সে নাকি আগে কোনো কারণে তার ঠাকুরদাদাকে অসন্তুষ্ট করেছিল, কিন্তু মারা যাবার আগে টম গডউইন তাকে ক্ষমা করে তাকে আশীর্বাদ দিয়ে যায়। শার্লটের 2 ভাই ডেভিড আর জনের কথাও ডায়েরিতে আছে। ডেভিডের সমাধি আমরা সার্কুলার রোডের গোরস্থানে দেখেছি। জন বিলেতে গিয়ে আত্মহত্যা করেন, কেন সেটা শার্লট জানতে পারেননি। লালমোহন বাবু এসে বললে, কাল সকাল অবধি দোটানার মধ্যে ছিল। পুলকের জন্য ভক্তিমূলক গল্প লিখি না, আপনার সঙ্গে ভিড়ে পড়ি। কালকের কাণ্ডকারখানার পর আর কোনো দ্বিধা নেই। থ্রিল ইজ বেটার দ্যান ভক্তি। সে বাক্সে কিছু পেলেন। একটা ১৬০০ বছরের পুরানো ডায়েরি থেকে জানলাম যে টমাস গডউইনের কবর খুঁড়লে হয়তো একটা পেরিগেল রিপিটার পাওয়া যেতে পারে। কি পিটার? চলুন বেরিয়ে পড়া যাক। পেট্রোল কত আছে? 10 লিটার বললুম তো আজ সকালেই। গুড, ঘোরাঘুরি আছে। পার্ক অকশন হাউসে ঢুকেই ফেলুদার ভ্রুটা কুঁচকে গেল। আসুন মিস্টার মিত্তের, কি সৌভাগ্য আমার। নতুন কোনো কেস টেস নাকি? বিকাশবাবু এগিয়ে এসেছেন, বেশ চকচকে নাদুস নদুস চেহারা, কালপট্টি পান। কেন জানি দেখলে মনে হয় নর্থ ক্যালকাটার লোক। আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান, পর্ব 3। পরবর্তী পর্ব শুনতে
আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।